আমরা আরো একবার চলে এলাম আমাদের সেগমেন্ট চেনা মুখ অচেনা আলাপ নিয়ে। আজ আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যিনি তার শিল্প দিয়ে, তার অভিনয় শিল্প দিয়ে তিনি এতদিন আপনাদের মনোরঞ্জন করেছেন, আপনাদের মুগ্ধ করেছেন। আজ তার কথা শুনুন, তার সঙ্গে আড্ডা দেব আমরা এবং তার অনেক অজানা দিকের নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা চন্দন সেন। আমার বিগত 2 মাস কোনো কাজ নেই। ব্লকবাস্টার সিনেমা যদি না জনপ্রিয় হয় তাহলে কোনো ইন্ডাস্ট্রি বাঁচে না। বড় সিনেমা তাদের খুব একটা সুযোগ পাইনি, পাবো বলে মনে হয় না। যেটা বলার আমরা সেটা বলছি। আসলে কি এই শাসক শ্রেণীর কাছে আমরা না মানে বলে না নম্বর নেই, আমাদের কোনো আমাদের নিয়ে ভাবেই এত তুচ্ছাতি তুচ্ছ আমরা, বিশেষ করে আমরা যারা থিয়েটার করি। চন্দনদা কেমন আছো আগে বলো, অনেকদিন বাদে দেখা। এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি। এই মুহূর্ত মানে তুমি ভাবছো যে এই প্রশ্নের পর আর ভালো থাকবে কিনা সংশয় হচ্ছে? না না, প্রশ্নের পরে না, মানে এখন তো অবস্থা যেটা হচ্ছে যে আমরা যে বেঁচে আছি সেটা আমাদের সুযোগ দেওয়া হচ্ছে, কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো সেটা এই বর্তমান সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা কতক্ষণ বেঁচে থাকবো সেটা সুযোগ দিচ্ছে। যেদিনকে ওদের মনে হবে যে আর আমাদের বেঁচে থাকার দরকার নেই, সেদিনকে ওরা সেই সুযোগটা আর দেবে না। সুতরাং মুহূর্তের উপর বাঁচতে হবে। এই যে তুমি এই যে এত স্পষ্ট কথা বলো এত সহজ ভাবে, এটা তো বেশিরভাগ লোক বলতে পারে না, ভয় পায়, কাজ থাকবে না, কাজ পাবো না, এরকম ভয়। তোমার এসব ভয় ডর নেই? আছে, ভয় ডর নেই মানে ভয় ডর আছে, হ্যাঁ, না খেতে পেয়ে। কিন্তু মুশকিল হচ্ছে, তার থেকে বড় ভয় হচ্ছে যে রাত্রিরে ঘুমোবো কি করে। যদি না বলি তার থেকে বেশি ভয়, খেতে না পাওয়ার থেকে বেশি ভয় হচ্ছে যে রাত্রিরে ঘুমোবো কি করে। চান করে এসে হলেও একবার তো চুল আঁচড়াতে গেলে আয়নার সামনে দাঁড়াতে হবে, বা দাড়ি কাটতে গেলে কি করে দাঁড়াবো, বা কোন মুখে গিয়ে থিয়েটার করবো। আমার কি অধিকার তখন আর থিয়েটার করার? কারণ আমরা যে থিয়েটারটা করি সেটা তো প্রতিস্পর্ধিতার থিয়েটার। বাংলা যে আমরা যে থিয়েটারটা, সেই প্রতিস্পর্ধিতাটাই যদি চলে যায় তাহলে কি কারণে থিয়েটার করতে পারে? আর যদি থিয়েটার করতে না পারে তাহলে বেঁচে থাকবো কি করে? এই সব ভয়গুলোর কারণে সব মিলিয়ে জুলিয়ে আর কি, ভয়ও আছে, ভাবনাও আছে, এই সবটা মিলিয়ে জুলিয়ে হচ্ছে। চন্দনদা এই যে থিয়েটারের কথা বললে, ধরো থিয়েটারের তুমি বা তুমি যখন টেলিভিশন করছো বা ফিল্ম করছো, সেই তুমি এই দুটো অস্তিত্বের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে বা কোনো দ্বন্দ্ব নেই? না, একদমই নেই। কারণ আমাদের গুরুরা, আমার কর্মগুরু রমাপ্রসাদ বণিক বা আমার জানগুরু শ্রী উৎপল দত্ত এবং আমাদের যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, গুরু মুখার্জি থেকে শুরু করে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে বিভাস চক্রবর্তী, এরা আমাদের গোড়াতেই অভিনয়ের ক্ষেত্রটা, সেটা সর্বত্রই আবেগটা তো সমান। এবার প্রত্যেকটা এই সমস্ত ভাগের, মানে থিয়েটারের ভাগে, সিনেমার ভাগে, টেলিভিশনের ভাগে, এগুলোর প্রত্যেকটা ব্যাকরণ আছে, নিজস্ব নিজস্ব ব্যাকরণ আছে। সেই ব্যাকরণগুলো আমাকে জানতে হবে। কারণ সবচাইতে কঠিন কিন্তু হচ্ছে টেলিভিশন করা। কেন বলছি? যে থিয়েটারে আলো বন্ধ করে দিয়েছি আমরা, যাতে একমুখী একটা ফোকাস হয়। দর্শকের আলোটা বন্ধ, শুধু স্টেজের উপর আলো জ্বলছে, ফোকাস তৈরি করে ফেলা হয়েছে। সিনেমাতেও তাই। কিন্তু টেলিভিশন সিরিয়াল ফোড়ন দেওয়া হচ্ছে, মা ছেলেকে পেলাচ্ছে, বর বউকে পেলাচ্ছে,
পাড়ায় হইচই হচ্ছে, নানা রকম একটা খাওয়া দাওয়া হচ্ছে পাশের বাড়িতে, তার মাঝখান থেকে টেনে নিয়ে এসে, কারণ টেলিভিশন আমাদের অভিজ্ঞতা হচ্ছে আসলে বেশিরভাগ লোক শোনে, রাইট। হ্যাঁ, রান্নাঘর থেকে ওটা শুনছি, মাঝখানে শুধু কোন রকম গভীর কোনো মুহূর্ত হলো বা কিছু হলো, ওইটা একবার মুখ বাড়িয়ে দেখে নেয় যে কি হচ্ছে। আবার কারণ যেভাবেই হোক অনেকে হাসাহাসি করেন, বিশেষ করে সঞ্জীব চট্টোপাধ্যায় তো এই বিষয়ে ফাটাফাটি সমস্ত গল্প লিখে গেছে। যারা আমাদের গৃহ সহায়িকা বা সহায়ক তারা পরিষ্কার জানিয়ে নেন 6:30 7টার মধ্যে যা রান্না বান্না করা বলে ফেলো, তারপরে কিন্তু আমি আর কিছু করবো না, আর টেলিভিশনের সামনে বসে থাকবো। সিনেমায় তার ব্যাকরণ অনুযায়ী এক ধরনের অভিনয় করতে হবে। থিয়েটারে শেষ লোকটা বসে আছে, তার আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল যে বৃদ্ধ দম্পতি লাস্ট রোতে বসে আছে, যারা রিটায়ার্ড, যাদের কাছে টাকা পয়সা নেই মতো, কিন্তু তার অধিকার আছে, তোমাকে শোনাতে হবে, ওনাকে দেখাতেও হবে। আবার সেইটা শোনাতে বা দেখাতে গিয়ে যেন ফার্স্ট রোয়ের লোকটার মনে না হয় প্রথম 3টে রোয়ের লোক মনে না চেঁচাচ্ছে কেন, তা সেই দক্ষতাটা তোমায় তৈরি করতে হবে যে ফার্স্ট রোয়ের লোকেরও মনে হবে না সে বেশি চেঁচাচ্ছে। আবার লাস্ট যে বৃদ্ধ দম্পতি কানে একটু কম শোনেন, চোখে একটু কম দেখেন, তারও যেন অসুবিধা না। এইভাবে আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছে। এবং এইটা থিয়েটারের ব্যাকরণ, এইটা সিনেমার ব্যাকরণ, এইটা টেলিভিশনের ব্যাকরণ। টেলিভিশনে কিন্তু 3টেই করতে হয়, সিনেমাটাও করতে হয়, থিয়েটারটাও করতে হয়, কিছু কিছু সময় যাত্রা করতে হয়। মানে আজকের আধুনিক যাত্রা যে জায়গায় পৌঁছেছে সেটা তো মানে অনেকে কল্পনাও করতে পারে না। এইখানে মাইক্রোফোন নেমে আসে, নিঃশ্বাসকে রিভার্ব করিয়ে কিভাবে মানে একেবারে মনে দেখলে মনে হয় পুরো ফিল্মের সাউন্ড এফেক্ট পাচ্ছি। কি অসাধারণ হাত যে ছেলেটা বসে থাকে, আর যে লোকটা পুলিটা ধরে টানাটানি করে, কোন মাইকটা কখন নামাতে হবে, কার মাইকটা তুলে দিতে হবে। এখন যাত্রাটা একটা পুরো অন্য রকম জায়গায় পৌঁছে গেছে। কিন্তু তা সত্ত্বেও 4 ঘন্টা তো মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টা তার একটা স্পিড রাখতে হবে। এবং 15,000-এর প্যান্ডেল, লাস্ট যে লোকটা বসে আছে সে লোকটাও যেন আমার শরীর আর আমার গলাটা এক শুনতে পায়, দেখতে পায়। আমার শরীরটা আলাদা কথা বলছে আর গলাটা আলাদা কথা বলছে। ওই একটা সময় হাসাহাসি হতো যে এই হাতানিয়া দোয়ানিয়া ছিল না, ওই বলা হতো নদী পার, নদী পেরিয়ে ওপারে গিয়ে কিন্তু ফিরতে পারবে না। হ্যাঁ, যদি বলতো আর কি অ্যাক্টিং করতে এসেছে না পাখি মারতে এসেছে বলতো, কি করতেছে। মানে খারাপ অভিনয় হলে দর্শক একজন চুমু খেলে এগাল থেকে ওগাল দেখা যাবে, একটাও মার বাইরে পড়ে না। একটা হাত চালিয়ে মিস করলে হবে না, ঠিক গালে পড়বে, সেটা তো মাথায় পড়বে, পিঠে পড়বে। অভিজ্ঞতা আছে নাকি তোমার? না, দেখার অভিজ্ঞতা। আমি যাত্রাটা করে উঠতে পারিনি, কারণ যাত্রা করতে গেলে ওটার একটা নিজস্ব ক্ষমতা দরকার, এবং যাত্রা করতে গেলে যে টেনাসিটিটা দরকার লাগে আমার নেই। আমি স্বীকার করছি আমার নেই। সেই জন্য যাত্রা করে উঠতে পারিনি, করলে আমার এত ধার থাকতো না হয়তো। তো সিনেমাও পাই না তেমন, যাত্রাও করার সাহস পাইনি। ওই যা হয় নিম্ন মধ্যবিত্তদের যেমন হয়ে থাকে। তোমার একটু আগের কথা সূত্র ধরে বলি চন্দনদা, যে তুমি যে ধরনের তুমি যে শিল্পে যুক্ত সেটা তো খুব সমষ্টি নির্ভর, মানে একটা সবাই মিলে একটা কিছু বলছো, একটা কিছু করছো, পারফর্ম করছো। তো সেক্ষেত্রে তুমি যেটা বলতে চাও সেটা কি বলা সম্ভব হয় সবসময়? কোথায়? থিয়েটারে? থিয়েটার বা থিয়েটারে আমরা বরাবরই বলে এসেছি। 93 সাল থেকে ক্রমাগত আমরা প্রশ্ন করে এসেছি বামফ্রন্টকে, বরাবর আমাদের যতগুলো নাটক আছে সমস্ত নাটকে তৎকালীন সময়কে প্রশ্ন করে এসেছি।
তৎকালীন সময়ের ভুল, তৎকালীন সময়ের অন্যায়, সেগুলোকে প্রশ্ন করে এসেছি। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, 2001-এ যখন বামফ্রন্ট আবার বিপুল ভোটে জিতল, তখন আমরা করলাম হীরক রাজার দেশে। 2006-এ যখন জিতল, তখন আমরা করলাম সিজার। তো এবং পরবর্তী ক্ষেত্রে যত হয়েছে, আমরা সময়কে প্রশ্ন করে এসেছি। এবং 2011-র পর থেকে বর্তমান সরকার, তাকেও প্রশ্ন করছি। যেটা বলার আমরা সেটা বলছি। আসলে কি, এই শাসক শ্রেণীর কাছে আমরা না, মানে বলে না নম্বর নেই, আমাদের কোনো আমাদের নিয়ে ভাবেই না। এত তুচ্ছাতি তুচ্ছ আমরা, বিশেষ করে আমরা যারা থিয়েটার করি। এবং তারা কি সব বললাম না বললাম, দেখে তো এই তো হয় 800 লোক, নয় 1200 লোক, নয় 1500 লোক, সব মিলিয়ে যদি 24টা শো হয়, তাহলে সেই 24টা শো গুণ করলে যা দাঁড়ায়, ওতে কি ভোটের কি। থিয়েটার দেখার অভ্যাস কি কম আমাদের এখানে? না 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 না, এটা একটা খুব ভুল ধারণা। না, আমি এটা প্রশ্ন করছি, আমি আমার ধারণা বলছি না। না না, থিয়েটার দেখা, তাহলে মানে কম লোক দেখছে যে? না না, হলের সংখ্যা কম তো, শোয়ের সংখ্যা কম তো। শোয়ের সংখ্যা তো খুব বাড়ছে না, বা হলের সংখ্যা তো বাড়ছে না। যদিও বামফ্রন্ট রসুন করেছিলেন, রবীন্দ্র সুকান্ত নজরুল, হ্যাঁ, সেই রসুনগুলো এক একটা, ধন্যবাদ তাদের, সত্যি সত্যি আমি তাদের ধন্যবাদ জানিয়েছি, অন্তত এই ব্যাপারে, যে তারা অন্তত জেলায় জেলায় সংস্কৃতি চর্চার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। তা না হলে মেরাব্বেদেই তো হতো। বা পরবর্তী ক্ষেত্রে এখন যেমন ধামাকা শিল্পেও, এবং কি যেন ডান্স, মন্দাকিনী ডান্সের একটা বন্যা বয়ে যায়। এক মহিলা, তিনি ব্লাউজ পরেন না, তার গায়ে জল ঢালতে থাকে এবং তারপর নাচ হতে থাকে। তিনি একটি সাদা শাড়ি পরে আসেন, মন্দাকিনী ডান্স। মানে কোনটার কথা বলছো? ওরা অ্যালাউন্স করে, হ্যাঁ, মা বোনেরা এখন আপনারা একটু বাড়ি চলে যান, ভাইরা এখন একটু রিল্যাক্স করবে, আরেকবার অ্যালাউন্স করছি বলে বলে। তখন এইসব হয় আর কি। আমার কোনো ধারণা ছিল না। আমাদের দলে দুটি ছেলে ছিল, যারা গোড়া থেকেই বলে যে তারা আমাদের এই অক্টোবর থেকে না এপ্রিল অব্দি, ওই সময়টা আমার একটু ঠিক ওই দিনই আসতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম কেন? ওরা এই যে ডান্স ট্রুপ গুলোতে ওরা নাচে, বিভিন্ন যে ডান্স ট্রুপ হয় তাতে নাচে। তারা আমাদের বলছিল, কারণ ওদের থেকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আর কারোর হতে পারে না। তারপর আমার যাত্রার বন্ধু বান্ধব তারা আমাদের বলতে আরম্ভ করে যে অভিনয় করবো কি, ডিজের শব্দে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চা হয়তো 1 মাইল দূরে, খোলা মাঠ, গাঁক গাঁক করে ডিজে বাজছে, অভিনয় করবো কি? শেষে এইখানকার যারা এরা বললো গোড়ার দিকে এই সমস্যাটা মারাত্মক হয়েছিল। তারপরে পঞ্চায়েতে সব ঠিক হয়ে গেল, না যেখানে যেদিন যাত্রা হবে ওখানে সেদিনকে ধামাকা শিল্প হবে না, একদিক থেকে বাঁচা। তো সুতরাং প্রশ্ন করে যেতেই হবে, এবং সেই কাজটাই করে চলেছি। এবং সেখানে আমার ওই যে বললাম যে খেতে না পাওয়ার ভয়টা যেমন ভয়ঙ্কর আছে, তেমনি আবার ঘুমোতে না পাওয়ার ভয়টাও ভয়ঙ্কর আছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে। তো মানে তুমি কোনটাতে বিশ্বাস করো? মানে কোনটা তোমার কাপ অফ টি? শিল্পের রাজনীতি না রাজনৈতিক শিল্প? অরাজনৈতিক শিল্প বলে কিছু হয় বলে পৃথিবীতে আমার জানা নেই। তো যদি তোমার জানা থাকে আমাকে জানাও। না না, আমি এখানে জানাতে আসিনি, আমি জানতে এসেছি তোমার কাছে। অরাজনৈতিক বলে পৃথিবীতে কি হতে পারে? আমরা যুগনায়ক বলে একটা নাটক করেছিলাম, বিবেকানন্দ তখন এই 150 বছরে সবাই করছে, আমরাও করেছিলাম, তবে সবার শেষের দিকে করেছিলাম। এবার বিবেকানন্দকে তুমি আধ্যাত্মিক নেতা হিসেবে দেখবে, নাকি একজন সমাজ বিপ্লবী হিসেবে দেখবে? রামকৃষ্ণদেবকে কি তুমি দেখবে যে চৈতন্যের পরে ধর্মের গণতন্ত্রীকরণে রামকৃষ্ণদেবকে দেখবে, নাকি কেবলই আধ্যাত্মিকতার ভূমিতে দেখবে? এই দুটোই তো রাজনীতি, দুটোই রাজনীতি। তো অরাজনৈতিক হতে পারে নাকি কোনো কিছু? আমাকে এক মহিলা একদিন এসে জিজ্ঞেস করেছিলেন, মা আর ছেলের সম্পর্কটাকে আপনি কি করে
আহ, রাজনৈতিক ব্যাপারের মধ্যে। মানে কি বলছেন, ডাস্টবিনে সমস্ত বাচ্চা পাওয়া যায়, আপনি খবর রাখেননি? এই দুদিন আগে একটি মা তার বাচ্চাকে মেরে ফেলে দিল বালিশের তলায় চাপা দিয়ে। এগুলো কি, কেন ডাস্টবিনে ফেলে দিচ্ছে? তার কারণ এই সমাজ ব্যবস্থা যে ভাবনা মাথার মধ্যে ঢোকাচ্ছে, সেই সমাজ ব্যবস্থার ফল তো হচ্ছে ওইটা। এই সমাজ ব্যবস্থা যদি এমন হতে পারতো যে একজন মহিলা তিনিই ঠিক করবেন তিনি তার শরীরটাকে নিয়ে, তার শরীরের স্বাধীনতা তার, তার গর্ভের স্বাধীনতা তার, তার যৌনাঙ্গের স্বাধীনতা তার, এবং তার মস্তিষ্কের স্বাধীনতাও তার। তাকে কেউ বলে দেবে না তুমি এইটা করবে, এটা করবে না। ঠিক যেমন পুরুষকে বলা প্রায় হয় না, প্রায় দলিত ফলিত হলে হয়। দলিত, এবং আমাদের দেশে দলিত, মুসলমান, খ্রিস্টান, এদেরকে বলা হয় এটা করবে, হ্যাঁ এটা করবে না, এটা করবে। তো ওই তো মুসলমান, সংখ্যালঘু বলছি কি, মুসলমান আমি নাম করেই তো বলছি। তাদের যেমন বলে দেওয়া হয় তোমাদের এইগুলো কোনো অধিকার নেই, এই দেশে থাকতে হলে এটাই করতে হবে। এবং মুশকিল হচ্ছে যে এখন আমার ভীষণ মনে হয় যে সবচাইতে বড় দেশদ্রোহী হচ্ছে এখন সংস্কৃতজ্ঞ পণ্ডিতেরা। কারণ যারা মূল মহাভারতটা পড়েছেন, মূল পুরাণটা পড়েছেন, সংস্কৃতে পড়েছেন, তারা তো মানে জানেন যে মুঘলরা আসার আগে পর্যন্ত আমাদের কোনো পর্দা সম্পর্কে ধারণা ছিল না, ঘুমটা তো দূরস্থান। এবার তুলসীদাস বাবরের মৃত্যুর 250 বছর বাদে এসে বসে উনি তুলসীদাস রামায়ণ লিখছেন আবধিতে, তার জন্য ব্রাহ্মণরা তার জীবন তাকে মেরে দেবে বলে দৌড় করাচ্ছে যে কেন আবধিতে লিখেছো, সাধারণ মানুষ আবধি পড়তে পারে। আমাদের চারটি চালকলা হতো, সেই চারটি চালকলা তুমি গিয়ে লাথি মারছো, হ্যাঁ বলে। এবার সেইটাকে কিভাবে দেখবো, রাজনৈতিক না অরাজনৈতিক? আমি তুলসীদাসের যে রামায়ণ, আর কিছুদিন আগে অবশ্য আমি প্রচন্ড গাল খেয়েছি। আমি অবশ্য, আমার যেহেতু ফেসবুক নেই, আমি জানতে পারি না কে গালাগাল দিচ্ছে। হ্যাঁ, একটা দিক থেকে আমি রোজ, আমি একদিন আমার এক বন্ধু দেখালো, মালটাকে একবার সম্বর্ধনা দেওয়ার নাম করে নিয়ে না ভালো করে পালিশ করে দিই, এরকম দেখলাম। আমাকে একদিন ফোন করে বললো, এই তুমি দুমদারাক্কা সম্বর্ধনার জন্য যেও না। কেন, কি হয়েছে? বললো টার্গেট হয়ে গেছে, ওই যাবে আর তোমাকে গলির মধ্যে নিয়ে গিয়ে পালিশ করে দেবে। তো আমি সেখানে একবার বলেছিলাম যে মূল মহাভারতে গীতা বলে কিছু ছিল না। প্রচন্ড চিৎকার। এবার যিনি এইটাকে ক্লিপ করেছেন তার আগের কথাটা মানে কেটে দিয়েছেন। আমি বলেছিলাম যে মহাভারতের মূল অংশটার নাম হচ্ছে জয় সংহিতা। সমুদ্রগুপ্ত যতদিন না লিখিয়েছিলেন, তার আগে পর্যন্ত লেখা ছিল না। সমুদ্রগুপ্ত প্রথমবার লেখান বসিয়ে, সেটা জয় সংহিতা। তার শ্লোক সংখ্যা ছিল হচ্ছে 8800। তৎপরবর্তী 2500 বছর ধরে মধ্যখানে কালিদাস এসছেন, তার লেখার প্রভাব পড়েছে থেকে শুরু করে এত, এবং এই রাজনীতি, এত বছরের রাজনীতি, সমাজনীতি, তার প্রভাব পড়ে, মনুস্মৃতির ভয়ঙ্কর প্রভাব পড়ে সেইটা এখন 1 লাখের ওপরে চলে গেছে শ্লোক, যেখানে আদি পর্ব বলে কেউ ছিল না। রামায়ণের নাম রামায়ণ নয়। ডক্টর রামানুজমের খানা বই আছে যে সারা পৃথিবীতে 56 রকমের রামায়ণ পাওয়া যায়, 56টা ভার্সন আলাদা আলাদা। তিনি এটা সংকলন করেছেন ডক্টর রামানুজম। তো সেখানে যেমন উত্তরকাণ্ড বলে কিছু ছিল না, এবং রামায়ণের নামটা রামায়ণও ছিল না। এবার এইসব বলতে গেলেই মার খাবো। এবার এইটা বলা না বলাটা রাজনীতি নয় কি? তাহলে অরাজনৈতিক কোনটা? তোমার এখন কাজের চাপ কিরকম? আমার বিগত 2 মাস কোনো কাজ নেই। তোমার কেন মনে হয় যে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম, মানে এই কেউ একদল প্রচুর কাজ পাচ্ছে, একদল একদম কাজ পাচ্ছে না, অনেকে হতাশায় ভুগছেন, এই বিষয়টা কেন হচ্ছে? দেখো, এখানে আমি একটা কথা বলছি যে এইটা তো হতে পারে, এমন হতে পারে যে পছন্দ অপছন্দের জায়গা, রাজনৈতিক ব্যাপার, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমার চোখের সামনে এই তথাকথিত ডিরেক্টরদের যে
অদ্ভুত সমস্ত ঘটনা দেখলাম, হতে পারে। আমার যেটা বক্তব্য আর কি, যে ফেডারেশনের শ্রমিক স্বার্থ রক্ষা করার দায় আছে, অবশ্যই আছে, কিন্তু সময় অনুযায়ী এবং প্রযুক্তি অনুযায়ী যে সময়টা পাল্টে যাচ্ছে প্রযুক্তির সাথে সাথে, সেদিকেও লক্ষ্য রাখার কিন্তু একটা দায় থাকে। এখন এমন এমন সমস্ত, যেমন তোমাদের যে ক্যামেরাগুলো রয়েছে, এই ক্যামেরা দিয়ে এখন সিনেমা বানানো যায়, কারণ এগুলোতে এখন 4K শুট করা যায়। তুমি সিনেমাটা দেখো 2K-তে, 35-এ দেখো, ওটা 2K-তে দেখো। আমি 4K-তে আজ শুট করতে পারি, 8K-তে শুট করতে পারি, কিন্তু তার জন্য বিশাল সেট আপের কোনো দরকার পড়ছে না, তেমন ভাবে পড়ছে না। হ্যাঁ, একটা নাইট সিকোয়েন্স, লম্বা রাস্তার নাইট সিকোয়েন্স করছো, হ্যাঁ, তো তখন দরকার পড়তে পারে। ইন্ডিপেন্ডেন্ট ছবি সেই কারণের জন্য বাড়ছে সংখ্যায়, ফলত ইন্ডিপেন্ডেন্ট কিছু প্রডিউসার্সও আসতে আরম্ভ করেছে, কিন্তু তাদের পুঁজি খুব স্বল্প, তাদের 2 কোটি 2.5 কোটি টাকার পুঁজি নেই তারা। আর আমাদের জি তে আমরা নিজেরা গিয়ে প্রমাণ করে দিয়েছি 25 লাখ টাকায় সিনেমা হয় 90 মিনিটে, আমরা প্রমাণ করেছি। হ্যাঁ, তো ফলত আর 5টা লোকের মনে হবে ও কি ওখানে 25 লাখ টাকায় করে, আমার কাছে এসে বলে 70 লাখ টাকা 80 লাখ টাকা লাগবে, এটা কেন? এবার এই যে বড় সেট আপের করার জন্যই আমাকে লোক নিতে হবে, আমি ছোট সেট আপের লোক সিনেমা করতে পারবো না। আমার মতে এটা যদি না ভেবে ফেডারেশনের কর্তারা যদি ভাবেন যে আচ্ছা আমরা ওর লাগবে হচ্ছে 10টা লোক, সেই 10টা লোকের বেশি আর লাগবে না, তোকে 10টা লোকই দেওয়া হোক, এটাতে আমার নিজের মনে হয় আরো বেশি বেশি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ আসবেন, ফলত কাজের সংখ্যাটা আরো বাড়তে থাকবে। মানে ওনারা যে শ্রমিক স্বার্থ দেখতে গিয়ে যেটা করছেন, যে সবসময় বড় সেট আপের লোকেদের নিয়ে ভাবছেন, হ্যাঁ, আমার সঙ্গে হয়তো মতান্তর হতে পারে, কিন্তু আমি বলতে চাইছি যে এটাও একটু ভেবে দেখুন ওনারা, যদি যার যত সংখ্যক লোক লাগবে তত সংখ্যক লোক নিয়েই সে শুটিং করবে, এইটাতে যদি নিয়মটাকে আনা যায়, তাহলে আমার মনে হয় কিন্তু কাজের সংখ্যা বাড়তে থাকবে। তার কারণ হচ্ছে নতুন নতুন অনেক প্রডিউসার্স আসতে থাকবেন, কিন্তু ব্লকবাস্টার সিনেমা যদি না জনপ্রিয় হয়, তাহলে কোনো ইন্ডাস্ট্রি বাঁচে না। আমার কাছে একটা অফার আমাকে বললো, আমার সন্তান তুল্য ঋতব্রত মুখার্জি, সে মানে তার বাবা ছিল না, তখন ইঞ্জেকশন আনতে দৌড়েছিল, ও আর শ্রীকান্ত আচার্য, শান্তিলাল আর শ্রীকান্ত আচার্য মিলে একটা ইঞ্জেকশন লাগবে, সেটা দৌড়েছিল। তুই বাচ্চা হওয়ার পর দেখায় না, ওটা প্রথম আমি দেখেছিলাম আর কি। তার ফল একটা তো হয়, এটা কি লালচে মতন কি একটা ডালা পাকানো সামনে নিয়ে এলো, তো ফলত আমি ওকে সন্তান তুল্যই মনে করি। তো ও আমার কাছে একদিন এসে বললো যে চঙ্গাকাই 1 মিনিটের 30টা এপিসোড করতে হবে, 1 মিনিট করে, কিন্তু প্রত্যেকটা মিনিট স্বয়ং সম্পূর্ণ। সে তো বিজ্ঞাপন হয়ে গেল, বিজ্ঞাপনই একমাত্র পারে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে একটা স্বয়ং সম্পূর্ণ গল্প বলে দিতে। একটা কি সাংঘাতিক ক্ষমতা, আমি না মাঝে মাঝে ভাবলে আতঙ্কে আটকে উঠি। ঠিক যেমন একটা ছোট গল্পের, একদম খুব ছোট গল্পের যেগুলো আমাদের মানে বিশ্ববরেণ্য সমস্ত সাহিত্যিকরা 1-2 লাইন 3 লাইনের গল্প দিয়ে প্রমাণ করেছে, সে তেমনি নাকি 30টা করতে হবে। তো এই যে লোকটা এসছে, যে এসে বলছে যে আমি 1 মিনিট করব, এবং আপনি পুরো ক্যামেরাটাই ভার্টিক্যালি করবেন, যাতে আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে সর্বত্র। আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি তার মানে সিনেমা করবেন না, সিনেমায় যাবেন না? বলি যাবো, যেটা দেখেনি সেটাও করব, লোকে ভার্টিক্যালি দেখবে। এখন মানুষ ভার্টিক্যাল দেখতে অভ্যস্ত, হ্যাঁ, ভার্টিক্যাল দেখতে অভ্যস্ত। আমি সিনেমার পর্দা তো 35-এও ফেলবো, লোকে ভার্টিক্যাল দেখবে।
আরে বাহ, আচ্ছা এই ভদ্রলোক, তার তো পুঁজি বেশি নেই কিন্তু মগজটা আছে। একে যদি আটকে দেওয়া হয়, একে যদি বলা হয় যে না আপনাকে 37টা লোক নিতেই হবে, মুশকিল। আমি আবেদন করব ফেডারেশনের কর্তাদের কাছে, এটা একটু ভেবে দেখুন। নতুন প্রযুক্তি এসছে, নতুন সময়, আপনি যত বেশি বেশি ওই তোমার 12টা লোকে হয়ে যায়, ওর 4টে লোকে হয়ে যায়, ওর 6টা লোক হয়ে যায়, আলটিমেটলি কিন্তু কাজের পরিধিটা বাড়তে আরম্ভ করছে। কেউ আর বসে নেই, শ্রমিক স্বার্থ সুরক্ষিতই হচ্ছে, অসুরক্ষিত থাকছে না। এইটা আমার মনে হয় বিষয়। এবার অভিনেতা অভিনেত্রীকে আমার অভিনয় পছন্দ নয়, সেই জন্য কোনো কথা, তোমার অভিনয় পছন্দ নয় কেউ বলতে পারবে এটা? হ্যাঁ হ্যাঁ, অনেকেই পছন্দ করেন না, অনেকেই আছেন পছন্দ করেন। তোমার কি মনে হয় এটা লোকে বলে? শুনেছি ইন্ডাস্ট্রিতে একটা পিঠ চাপড়ানো ক্লাব আছে, আছে সত্যি? একটা কথা বলি, আমার নাম এমনিতেই আপ টু আর্টিস্ট। কি আর্টিস্ট? আপ টু আর্টিস্ট মানেটা কি? মানে আমি ওই 14 ঘন্টা পুরোটা দেবো না। ওই দিন আমার 4:30টার সময় চলে যেতে হবে, অমুক দিন আমার 7টায় চলে যেতে হবে। আমি না যেই মুহূর্তে আমার শ্যুটটা শেষ হয় আমি সেই মুহূর্তে পালিয়ে যাই। এবং বিশ্বাস করো, আমি এখনো পর্যন্ত সম্ভবত 1,10,000 এপিসোড অভিনয় করেছি। 85 সাল থেকে করছি, এটা 2025। 100টা এপিসোডও দেখিনি, এটা আমার লজ্জা। আমি 100টা এপিসোডও দেখিনি। কিন্তু তুমি আমার কথাটা এড়িয়ে গেলে। না, বলছি। আচ্ছা। ফলত যেহেতু আমি জানি না পিঠ চাপড়ানোর রেতে, কিন্তু আমার বিশ্বাস এটা শুধু আমাদের এখানেই নয়, পৃথিবীতে যেখানেই স্বল্প পুঁজির জায়গা অথচ তাকে ঘিরে অনেক লোক, সেখানে এটা ঘটবে। এটাকে অস্বীকার করে যাওয়ার কোনো উপায় নেই। বম্বে বা চেন্নাই বা মালয়ালম ছবি, কর্ণাটকী ছবিতে ওদের অঙ্কটাই হচ্ছে 200 কোটি বা 600 কোটির ছবি, 1200 কোটির রোজগার। আমাদের, আমি একটা গপ্প বলি, ব্যোমকেশ তখন অঞ্জনদা পর করছেন, আমরা যিশু হচ্ছে তখন ব্যোমকেশ। আমি তো 2টো ব্যোমকেশেই অভিনয় করেছি, মানে আমি ইনফ্যাক্ট 3টে ব্যোমকেশে অভিনয় করেছি। তো যাই হোক, সুদীপ চ্যাটার্জি ক্যামেরাম্যান, ডিওপি সুদীপ চ্যাটার্জি, ধুম 3 সব করা, হ্যাঁ মানে বনসালির ক্যামেরাম্যান। তো তার রেমুনারেশনের অঙ্কটা এখানে আলোচনা করছি না, কারণ অনেকেই মানে ভিমড়ি খাবে আর কি, যে ও ডিওপি হিসাবে কত টাকা পায়। তো ও এসে ঘরের মধ্যে একদিন শুটের মধ্যে ঢুকে পড়ে বললো যে আমায় কেন নেবে না তুমি? অঞ্জনদা বললো চা খা, খাবার খা, তুই দেখ না এসছিস, ভালো লাগছে, আড্ডা ফাড্ডা মার। না, এরকম করে এড়িয়ে গেলে চলবে না, তুমি আমায় নেবে না কেন? তুমি আমাকে 1 দিয়ে দিও তাহলেও হয়ে যাবে। অঞ্জনদা হাসতে বললো, শোন, ওটা আমাদের 2টো ছবির বাজেট, তোকে যদি 2টো ছবির বাজেটের টাকা দিই একটা ছবিতে, বাকিটা কোথায় যাবে? সো পিঠ চাপড়ানোর দলের সব সময় পুঁজির ক্ষেত্রে ওইখানে কিন্তু পিঠ চাপড়াচাপড়ির কোনো বিষয় নেই। ওরা একটা অন্য রকমের খেলা খেলছে, সেটা আরো ডেঞ্জারাস খেলা। ওরা কি করছে, তোমাকে একটা চরিত্র বললো, ম্যাডাম আপনি রাজি আছেন চরিত্রটা করতে? হ্যাঁ রাজি আছি। আচ্ছা, আপনার এই হচ্ছে ফার্স্ট ক্লাস টিকিট, মানে একদম বিজনেস ক্লাসের টিকিট, আপনি হিলটন উঠবেন, আপনাকে হিলটন থেকে নিয়ে যাওয়া হবে গাড়ি করে, এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হবে, আপনি একটাই সিন করতে যাচ্ছেন, কিন্তু তুমি কিন্তু একটা মাত্র সিন করতে যাচ্ছ। গিয়ে দেখতে পেলে ঠিক তোমার সিনটাই, তোমার পার্টটা করার জন্য আরো 2টো লোক এসছে। ওরা কি করছে, ওই একটা করে সিন মানে প্রায় অডিশনের মতো করে নিচ্ছে, কিন্তু তোমার রেমুনারেশনে কোথাও এতটুকু 1 পয়সা বার্গেন করবে না।
ওদের ওখানে পিঠ চাপড়ানোর লোকের দরকার পড়ে না, কারণ পুঁজিটা অনেক বড়, ফলত অ্যাবজর্ব করতে পারে। এখানে পুঁজিটা খুব ছোট, অথচ মানুষ অনেক। সেখানে তো এই লাঠালাঠি ধাক্কাধাক্কি পিঠ চাপড়া চাপড়ি তো হবেই, উপায় নেই। তোমার ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে? আমি মনে করি আছে, আর বাকিরা মনে করেন কিনা আমি জানি না। কারা? দেখো, আমি যখন অসুস্থ হয়েছিলাম, আমি বেঁচে আছি তো তোমাদের দয়ায়, একদম লিটারালি তোমাদের দয়ায়। তোমরা আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলে দিয়েছো, তার জন্য আমার চিকিৎসা হয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে। তেমনি আমাদের ইন্ডাস্ট্রি থেকে, নাম বলবো না, ঠিক আছে, একজনের নাম বললে আরেকজন, এরকম 7-8 জন আছে যারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলেছে। তা আমি তাদের বন্ধু বলবো না? তারা আমার সম্পর্কে যে ভাবনাই ভাবতে পারেন না কেন, কিন্তু তারা তো করেছিলেন এটা। একটা তোমাদের একটা গ্রুপ আছে না, মানে যেটা আমি সুদীপাদির কাছে শুনেছিলাম, তুমি, সুদীপাদি, রনিদা, তোমরা একটা মানে একটা সময় মানে তোমরা একসাথে মানে কাজ শুরু করেছো এবং একসাথে। না, ওরা আমার থেকে অনেক ছোট, কিন্তু রনিও আমার থেকে ছোট। আচ্ছা। কিন্তু তাদের কিছু এসে জানে, ছোট বড় দিকে, এই তো ব্রাত তো আমার থেকে 8 বছরের ছোট, আমাকে চন্দন বলে ডাকে। এই ইন্দ্রাশিস লাইডি একবার বলেছিল, তুই আমার দাদা ডাকিস, ওকে নাম ধরে ডাকিস কেন রে, বলেছিল একবার। আমার তাতে কিছু এসে যায় না, কারণ আমি এমন, আমার বন্ধু বান্ধবের বাচ্চা থেকে শুরু করে কয়েকজন আছে, যে বাচ্চাগুলো এখন কারোর বয়স 25 হয়ে গেছে, কারোর বয়স এখনো 15 পেরোয়নি, সবাই আমাকে চন্দন বলে। আর আমি ইনসিস্ট করি, কাকা, মামা, জ্যাঠা, দাদু কিচ্ছু বলবি না, শুধু চন্দন বলবি। আই ইনসিস্ট দ্যাট। না, এইটা তো সময়ের একটা গল্প। একই সময় সবাই থিয়েটার করছি, একই সময় সবাই, ওই গল্পগুলো সুদীপাদির কাছে খুব শুনেছি, খুব মজা পেয়েছিলাম। এবং সেখানে আরেকটা, যেটা যেমন সাবিত্রী চ্যাটার্জি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন, তিনি একবার যেমন বলেছিলেন, এই মায়াগুলান কি করে, ঘরের মধ্যে বইয়া থাকে একা একা আয়নার সামনে। আমার কোনো সময় এইসব ছিল না। মেকআপ হয়ে গেছে, একটা লম্বা টেবিল আছে, ওইখানে আমিও বসুন, রমা ছাড়া সবাই আইয়া বসত, এক রমা বসত। তার একটা ঘর আসছিল, মাঝে মধ্যে ওর মনে হইলো কি ও ফুচকা খাবে, কি উঁক খাবে, কি ঘুগনি খাবে, তখন আইয়া কইতো এই চলো না খাই। আমি শোভাদিকেও বহুবার জিজ্ঞেস করি, কারণ শোভা সেন লম্বা সময় ধরে তো বাংলা সিনেমা, তখন বাংলা সিনেমা শোভা সেন ছাড়া ভাবতেই পারতো না। আমি শোভাদিকেও জিজ্ঞেস করেছিলাম, শুধু বলছেন এইসব আলাদা আলাদা ঘর পর এসব ছিল না। এমনকি উত্তমবাবু ও কোয়েরা পছন্দ, যেমন উৎপল দ্বারা ওই 10 নম্বর ঘর ছিল একটা, এখনো আছে 10 নম্বর ঘর, হ্যাঁ, NT1-এ, আচ্ছা, 10 নম্বর ঘর। ওখানেই মানে সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত, টিটোদা মানে দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি, পরের দিকে মনোজ মিত্র, এরা এসে আর কোনো ঘরে ঢুকবে না। শুধু উৎপলদা বাইরের দিকে একখানা এই টেবিল নিয়ে বসতেন, আর মাঝে মাঝে গিয়ে আবার ওখানে খানিকটা হাসাহাসি করে আবার এসে আবার পড়তে বসে যেতেন। কিন্তু আজ পর্যন্ত সৌমিত্র চ্যাটার্জিকে কেউ পারলেন না যে একটা ঘরের মধ্যে বসে থাকে। আর বিশেষ করে যদি নির্মল ঘোষ টোষ থাকে বা সমিত ভঞ্জ থাকে বা রবি ঘোষ থাকে, অসম্ভব তাদের আলাদা আলাদা ঘরে বসানো, ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবে, করবোই না জাতর পাঠ, বসবো এই একসঙ্গে এখানে বসবো। ফলত আমাদেরও বেশ কিছু সিরিয়ালে সূত্রে, আমি তো সিনেমা খুব একটা মানে বড় সিনেমা, তাদের তো খুব একটা সুযোগ পাইনি, পাবো বলে মনে হয় না। তো এই সিরিয়ালে কিন্তু আমরা এক ঘরে অনেকেই বসে থাকি, অনেকেই আড্ডা মারি, একটা ঘরে থাকতে পছন্দ করি। এই শঙ্কর কোন ঘরে, ভাস্কর কোন ঘরে রে, তো ওইখানে ওখানে বসে আছিস কেন, এদিকে। তো আমরা এইসব প্রায় করি। তুমি বাড়িতে একা থাকো? না না না,
অসিতা আছে, বুবকা আছে ওর ছেলে, আচ্ছা। এবং আমার গজা আছে, ওর মায়ের নাম চিনি, ওর নাম গজা আর চিনিকে একটু বলে দাও যেটা না না ওই ল্যাব্রাডর আর কি, আচ্ছা। তার মায়ের নাম চিনি বলে আমি তার নাম দিয়েছি গজা। তোমার কি মানে অবসর সময়টা তুমি ঠিক কিভাবে কাটাও? দুটো আমার চূড়ান্ত আকর্ষণ, এক হচ্ছে জঙ্গল, আচ্ছা। আমার সহপ্রাণীরা, বিশেষ করে মামা মামা মামি ভাগ্নে ভাগ্নিরা, এই যে এখন ভাগনা ভাগ্নিরা আসছে, এই এই ঠিক নভেম্বর ডিসেম্বর 2.5 মাস না হলে মামি বার করে না ওদের। কি সব বলছো? বাঘ মামা বাঘ মামি, মামা মামি তো বাচ্চাদের। আচ্ছা। 2.5 মাস না হলে কোনো বাঘিনীর বাচ্চাকে তুমি দেখতে পাবে না। আচ্ছা। ও এমন ভাবে এক একটা জায়গা থেকে শিফট করে এক একটা জায়গায়, এই যাতে মামাও দেখতে না পায়, কারণ ওর মধ্যে যদি একটা ব্যাটা ছেলে থাকে মামা খেয়ে ফেলবে, তো ওই জন্য শিফট করিয়ে বেড়ায়। 2.5 মাস বাদে, মানে আমাদের ঠিক একদম এপ্রিলে মামি একেবারে সদল বলে ছানাপোনা নিয়ে বেরোবেন, আর সবার ছানা হবে এখন, সবার। মানে আমার কাছে একটা আফ্রিকার হাইনার বাচ্চার ছবি আছে, যদি তুমি তাকে না দেখে বলো না উমাগু বলে যদি না যাও, কি আমার নাম হাইনার বাচ্চা। আমার মনে হয় পৃথিবীতে সব শিশুই ভালো দেখতে, আমি কুমিরের ছানা হাতে নিয়েও দেখেছি ভালো দেখতে। হ্যাঁ, আর পাহাড় পাহাড়, বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসেস, এইগুলো ঘুরতে ভালোবাসো। ভয়ঙ্কর। মানে আমি শুটিং এ গেছি, এই যে শ্রীজিতের ছবিটা করতে গেলাম, ওই দুর্গ রহস্য, আমার এক বেলা অফ ছিল। আমি শ্রীজিৎকে বললাম, তুই শিওর তো তুই? আমি অফ। হ্যাঁ, কোথায়, কি, কেন, কি হয়েছে, কি করবে তুমি? ভীমবেটকায় যাবো। ও আচ্ছা আচ্ছা, একা? হ্যাঁ একাই যাবো, কেউ কেউ নেই তো, তাদের কোনো ইন্টারেস্ট নেই। ভীমবেটকা কি, ভীমবেটকা কি? আমি যখন বললাম, ওরে ভাই, আমাদের দেশে যখন মানুষ একদম গোড়ায় ছিল, নিয়ান্ডারথাল থেকে হোমোসেপিয়ান্স হচ্ছে, সেই সময়ে ভীমবেটকায় তারা ছবি টবি এঁকে গেছে, ওইটা দেখতে যাও। ও সে আছে ছবি এখনো? আছে। এইরকম আমি আধবেলা সময় পেলে বেরিয়ে যাবো, থাকবো না। আচ্ছা চন্দনদা, তোমার কি মনে হয় মানিক বাবুর মেঘ অনেক দেরিতে এলো তোমার জীবনে? কিংবা বলতে পারো ঠিক সঠিক সময় এসছে, যখন আমি মানিক বাবুর কে দেখতে পেয়েছি, বা মানিক বাবুদের দেখেছি। সেটা কি তুমি আগে অনেক আগে থেকেই দেখোনি? 26-এ আমি মানিক বাবুদের দেখি, 32-এও আমার চোখ সেভাবে তৈরি হয়নি মানিক বাবুদের দেখার মতো করে, 56-তে তৈরি হয়েছে। আর তোমার এটাও কি মনে হয় যে মানিক বাবুর মেঘ ছবিটা মানে যতটা আরো পৌঁছানোর দরকার ছিল সাধারণের কাছে, দর্শকের কাছে, মানে ঠিক ততটা কি পৌঁছেছে? দেখো, দর্শকই হবে না এটা আমাদের ধারণা হয়েছিল। আচ্ছা, দর্শকই হবে, সেখানে সাউথ সিটি সহ মানে পিভিআর সারা ভারতে রিলিজ হয়েছে, সব সময়ের দর্শক সংখ্যা হচ্ছে 21,000 পশ্চিমবঙ্গের বাইরে। আর পশ্চিমবঙ্গে মানে সাউথ সিটি থেকে, সিটি সেন্টার থেকে শুরু করে এই সবকটা জায়গায় সব মিলিয়ে সাউথ সিটির যে ভদ্রলোক, ম্যানেজার, তিনি আমাকে বলেছেন যে ওই রাউন্ড অ্যাবাউট 20,000 দেখেছে। কিন্তু নন্দন সেখানে কিন্তু 100 দিন চলেছে, এবং 100 দিনের মধ্যে শনি রোববার হাউসফুল থেকেছে বড় হলে, ছোট হলে টানা 3 সপ্তাহ হাউসফুল থেকেছে। হ্যাঁ, আমি একজন শিল্পী হিসাবে সবসময় চাইবো, যে কোনো অভিনেতাই চায় যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। হয়নি, হবে হয়তো যদি এই কোনো কি বলে এইসব, ওই যে প্রাইম অ্যামাজন প্রাইম, হ্যাঁ, ওটিটিতে যদি কখনো আসে, তাহলে আমার মনে হয় আরো বেশি সংখ্যক লোক দেখবে।
যেমন আমি একটা সময় একটা সুযোগ পেয়েছিলাম খুব ঘন ঘন আমেরিকা যাতায়াত করার, তো আমেরিকার লোকজন আমাকে যেমন প্রায়ই আমাকে বলে, তা আমি এই ওদের পারমিশন ছাড়া তো দিতে পারি না, আমার কাছে নেই, আমাকে দেয়ও নি যে চন্দন এটা রেখে দাও, এটা তোমার একটা কাজ, রেখে দাও, আমার দেয়নি। তো সুতরাং আচ্ছা, তুমি কখনো সক্রিয়ভাবে রাজনীতিতে যাওয়ার কথা ভেবেছো, মানে সক্রিয় রাজনীতি করার কথা? একদম আমি তো সক্রিয় রাজনীতি করি, মাঠে ঘাটে নেমে একদম। ও না না না, আমি স্টেজে করি, আমি স্টেজে করি, ওটাই আমার কাজ। ভোটে দাঁড়িয়ে না না না, ওটাই পারবো না। আমি আপনাকে মানে তোমাকে চ্যালেঞ্জ করছি, শুধু এমপির আর এমএলএ এর পেনশনটা বন্ধ করে দাও, তারপর দেখো কটা লোক আসে। শুধু বন্ধ করে দাও, আর বলো 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, তারপর দেখো কি হয়। আমাদের দেশে এই যে এত অন্যায় হতে পারছে তার একটাই কারণ, অ্যাকাউন্টেবিলিটি নেই। অর্থাৎ আমার এরপরে যখন ক্ষমতা থেকে চলে যাব, আমাকে প্রত্যেকটা কাজের জবাবদিহি করতে হবে, এবং সেটা পাবলিকলি, দ্যাট উড বি টেলিভাইজড থ্রু আউট দ্য কান্ট্রি, দ্যাট উড বি টেলিভাইজড। এবং সেখানে প্রশ্ন করবেন শুধু তৎকাল পরবর্তী যারা আসছেন তারাই নন, সাংবাদিকরা প্রশ্ন। আমাদের দেশে সাংবাদিক কোথায়? ওই কারণ থাপার টাপাররা কয়েকজন আছেন আর কি, সাংবাদিকতাই তো করতে দেয় না, মেরে দেবে তো। দুটো প্রশ্ন যদি ঠিক প্রশ্ন করে ফেলে মেরে দেবে পরের দিনই। তো আমি তো বলছি এই 3টে জিনিস আমাদের দেশ সিধে করার জন্য, 3টে জিনিস দরকার। এক হচ্ছে তোমার কোনো পেনশন নেই ভাই, তুমি মানে যেমন আমাদের মনে আছে আপনাকে মোরারজি দেশাই কে পেরুর প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছিলেন আপনি কি করেন, বলেছিল আমি প্রাইম মিনিস্টার, আমি রাজনীতি করি। না 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 না, আপনি খান কি করে, মানে আপনার পেশাটা কি, আপনি তো একটা কিছু করে খাবেন, মানে কল্পনাও করতে পারে না মানুষ। আমার নিজের চোখের সামনে দেখা নিউ ইয়র্কে ওই রকম জ্যাম, নিউ ইয়র্কের হিলারি ক্লিন্টন সিগন্যালে দাঁড়িয়ে আছেন, আমি সেই ফুটপাতেই দাঁড়িয়ে আছি, উনি দাঁড়িয়ে আছেন, কখন এটা খুলবে তখন যাবে। 3টে মাত্র লোক ওই দেশে বিশেষ সুবিধা পেয়ে থাকে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর সেক্রেটারি অফ দ্য স্টেট। বাকি কেউ কোনো সুবিধা পায় না। আমলারাও নীলবাতি জ্বালিয়ে যায়। না না, সেটা হচ্ছে আমরা চূড়ান্ত রকম ভাবে ভয়ঙ্কর ফিউডাল, অত্যন্ত সামন্ততান্ত্রিক ভাবনার, প্রত্যেকের মাথার ভেতর সামন্ততান্ত্রিক ভাবনা ঢুকে বসে আছে। এগুলো বোঝা যায় যখন মুসলমান সংক্রান্ত কোনো বিষয়ের মধ্যে ঢোকে, দলিত সংক্রান্ত কোনো বিষয়ের মধ্যে ঢোকে, তখন এগুলো হুড়ুর করে বেরিয়ে আসতে থাকে যে আমরা আদতে ভয়ঙ্কর ফিউডাল, ভীষণ ফিউডাল। এবং তার ফল এটা, আমি জনতার সেবক নই, আমি রাজা, ও আমার প্রজা। তো এইটা তো এখনো দেশ থেকে গেল না। রাজস্থানে গেলে রাজা সাহেব আয়েঙ্গে বলে, মানে ভারতটা না পুরো আড়াআড়ি ভাগ হয়ে গেছে। মধ্যপ্রদেশ পর্যন্ত একটা ভারত, মহারাষ্ট্রের খানিকটা বাদ দিয়ে, আর এপাশে এই উত্তরাখণ্ড থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার 2011-র পর থেকে ওরই ভেতরে ঢুকে গেছে। 2011-র পর থেকে। আর এই গত লোকসভা নির্বাচনের পর থেকে উড়িষ্যার দিকেও খানিকটা চলে গেছে, ক্রমশ ঘিরছে আর কি। তো কিন্তু আমি ওই মনে করি যে ওই 4টে স্টেটে এখনো গন্ডগোল এই কারণের জন্য যে 100% লিটারেসি তো যে কোনো মানে আমি তো খুব মানে মধ্যপ্রদেশের জঙ্গলে যাই, কিন্তু আবার মহারাষ্ট্রের জঙ্গলে তো যাই, কর্ণাটকের জঙ্গলে যাই, আমি গেলে বুঝতে পারি যে ওই হাল চালাচ্ছে যে তাকে
খবরের কাগজ পড়তে দেখছি, সকালবেলা উঠে খবরের কাগজ পড়ছে, ওরা হাল চালাতে যাচ্ছে। তো 100% লিটারেসি যেখানে, সেখানে তো এগুলো করা সম্ভব নয়। কিন্তু ভয়ঙ্কর ফিউডাল, সারা ভারতবর্ষটা ভয়ঙ্কর ফিউডাল, তোমার কোনো সাউথ ইস্ট এশিয়া। তোমার কোনো আফসোস আছে? প্রচুর প্রচুর আফসোস। যেমন একটা দুটো বলো। আমি এখনো একটা গোটা ছবিতে অন্ধের চরিত্রে অভিনয় করতে পারিনি। আচ্ছা। প্রপার সাইকোপ্যাথের চরিত্রে অভিনয় করতে পারিনি। আশা করি পরিচালকরা শুনছে। না, কিছু যায় আসে, লিটারালি কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে না, দর্শকদের কিছু? না, আমার যায় আসে না, ওদের কিচ্ছু। আচ্ছা, ওকে। এখনো ভালো করে অভিনয়টা শিখে উঠতে পারলাম না। আচ্ছা। একটা 2-3টে সিনেমা বানাবার খুব ইচ্ছে, গিয়েও ছিলাম। তারপর আমার সিনেমাটা পাহাড়ে, তারা রেকি করতে চায় সমুদ্রে, এবং তার নাকি আমাকেই 2-3টে মহিলা নিয়ে যেতে হবে। এইসব দেখে শুনে আমি পালিয়ে এসেছি। এবং আর বাকি যারা, তারা বলে আপনার ইয়ে আছে, আপনার মিউজিক পার্টনার কে? আরে মিউজিক পার্টনার কোত্থেকে পাবো? খাবার পার্টনার কে আপনার? মানে আমি তার কাছে গেছি, দাদা আমাকে সৃজিত, মানে একদম গোড়া এসছিল। একদিন অঞ্জনদা প্রচন্ড খেপে গেল আমাদের দুজনের ওপর, কারণ তখন সদ্য এসছে, ওই ম্যাডলি বাঙালি বলে ছবিটা ও পাঠও করেছিল। আর খালি আমাকে এসে বলে, কি তুমি চন্দনদা, আমি সবাই আমাকে বলছে তুমি নাকি যা রোজগার করো সেটা থিয়েটার দিয়ে দাও, কি করো, কেন দাও? আরে এরা বসে রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে, বেচতে হবে এদের কাছে। আমাকে পরের নাটক থেকে বলবে তো, আমি তোমার সমস্ত কাগজপত্র তৈরি করে দেবো, 2 দিন আমি তোমার সঙ্গে যাবো, দেখো তুমি পরের নাটকটা। আমি তো ওই করে ব্যাঙ্গালোরে নাটক করতাম, আমার হয়ে ওঠেনি। পরের দিকে দেখতে পেলাম সৃজিত ছবি করার আগে ছবি বেচে দিচ্ছে। ক্ষমতা একটা ঠিকঠাক। এই যেমন লিনার ছেলে অর্ক, সে একটা অত ভালো মোটা মাইনে বছরে ছেড়ে দিয়ে সিরিয়ালের এখানে এসে আরো টাকা রোজগার যে করবে সেটা আগে দেখতে পেয়েছে। এটা দেখতে পাওয়ার ক্ষমতা। আফসোসের মধ্যে ওই সিনেমা করতে পারিনি, আফসোসের মধ্যে অনেকগুলো মানে জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল। তো তার মানে তোমার কিছু এক্সপেকটেশনও রয়ে গেছে? প্রচুর, সেগুলো কি প্রচুর। আর সময় নেই আমার হাতে, আবার সময় নেই। তোমাদের হাতে অনেক সময়, আমার হাতে অত সময় নেই। আমার শর্টেজ হয়ে গেছে টাইমটা। তো এক্সপেকটেশনের মধ্যে তো ওই তো বললাম তো, এই যে যেগুলো পাওনি সেইগুলোই। হ্যাঁ, মানে আমি এখনো পিরামিডের সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। আর জীবনে কোনোদিন জেরুজালেম যেতে পারবো না। কেন? যতক্ষণ না জায়নিস্টরা গোটা ইসরায়েল থেকে মানে একেবারে শিকড় ছুদ্ধ উপরে ফেলা যাবে, জুরা থাকবেন, জায়নিস্ট নয়, জু থাকবে। যদি আদৌ 2 স্টেট সলিউশন আসে, করা যায়, তাহলে যেন জায়নিস্টদের একেবারে শিকড় শুদ্ধ উপরে ফেলা যায়। যেমন আমাদের এখানে ভারতবর্ষ থেকে যেমন মনুবাদীদের শিকড় শুদ্ধ উপরে ফেলা যায়, তেমনি জেরুজালেম যেতে পারবো না। আমার এখনো পেটটা দেখা হয়নি, গোটা মাঝখানের ইউরোপটা দেখা হয়নি। ভাগ্যিস ইটালিটা মানে ওই আবার ধার করে, আমার একটা বড় সুবিধা আছে, আমি 2 বছর 3 বছর ধরে ধার করে বেড়াতে যেতে পারি, এবং বলবো না কে আমাকে ধার দেয়। হ্যাঁ, আমার ধার দেয়, আমি 2 বছর 3 বছর ধরে ধার শোধ করি। অফ ক্যামেরা বলবে কি? তাহলে আমি না বলবো না। তো আমি বেড়াতে যেতে পারি। আমার এখনো মানে ভয়াবহ ইচ্ছে হচ্ছে একবার অন্তত ক্লোজেস্ট পসিবল জায়গায় গিয়ে দাঁড়িয়ে অন্নপূর্ণা দেখবো, ক্লোজেস্ট পসিবল জায়গায় দাঁড়িয়ে এভারেস্ট দেখবো, দূর থেকে নয়, ক্লোজেস্ট পসিবল।
কারণ আমি তো এখন আর ওই হাঁটাটা আমার সম্ভব হয় না, তো ফলত আমি ট্রেক করতে পারি না। এটা আর একটা আফসোসের জায়গা, আমি এখন আর ট্রেক করতে পারি না। লোকজন এই মধ্যখানে গিয়েছিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, সবাই আমার দিকে তাকিয়ে, তার মধ্যে আমি একটা 100-400 লেন্স, তার সঙ্গে ক্যামেরা, সেই নিয়ে দু হাতে দুটো লাঠি নিয়ে উঠছি। আমি যখন ওপরে উঠলাম প্রচন্ড হাততালি দিল লোকজন, পেরেছেন আপনি পেরেছেন। আমার ধারে কাছে হাত ফাত ধরতে গেলে তো মেরে দেবো, হাত ধরতে পারবে না। আমি উঠবো, হামাগুড়ি দিয়ে হলেও উঠবো। তো ওই আফসোস গুলো রয়ে গেছে, রয়ে যাবেও, ওই আফসোস গুলো আর কাটবে না। আমি কাশ্মীরের এই অসাধারণ ফুল ফুটে রয়েছে, তার মাঝখানে গিয়ে দাঁড়াবার খুব ইচ্ছে, পামিরের মালভূমি দেখার খুব ইচ্ছে। কি আমি ভাগ্য ভালো, মানে এই বেনুদার জন্য সম্ভব হয়েছে, শুভজয়ী চক্রবর্তীর জন্য সম্ভব হয়েছে, জোর করে আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন বলে, যে লাদাখটা অন্তত দেখে আসতে পেরেছি। যে আমরা কত ছোট, কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কেন এত বড় বড় কথা বলি। ও একবার এরকম করে পাশ ফিরলে কোথায় সভ্যতা সব হারিয়ে যাবে, একদম একবার পাশ ফিরবে শুধু, তাতেই শেষ। যত বড় বড় কথা বলি সব শেষ। আর এই আমাদের সহপ্রাণীদের যদি আমি একটু বাঁচাবার কাজে থাকতে পারতাম, এটাও একটা আফসোসের জায়গা। আমাদের সহপ্রাণীদের মেরে ফেলছে, সর্বত্র মেরে ফেলছে, সেইটা যদি বাঁচাবার চেষ্টা করতো, এইরকম আফসোস। দারুণ আড্ডা হলো চন্দনদা, আর তোমাকে বেশি আটকাবো না, সময় নষ্ট করাবো না। আর এক কাপ চা খাইয়ে তারপর আমরা টাটা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।